আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হ্যাঁ এবং না ভোটের একটা ব্যালট থাকবে আপনার হাতে। আমি না ভোটের পক্ষে, কেন না ভোটের পক্ষে সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে শক্তিশালী সরকার চাই। অনেকেই বলে শক্তিশালী সরকার হলে স্বৈরাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলতে চাই যে ভোটিং সিস্টেমকে যদি আপনি সঠিক নিয়মে নিয়ে আসতে পারেন তাহলে স্বৈরাচার হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। আর এই সিস্টেমেও যে স্বৈরাচার হবে না এর কোনো গ্যারান্টি নেই। স্বৈরাচার হবে, আপনি যেমন সিস্টেমই করেন, কেউ যদি স্বৈরাচার হতে চায় তাকে আপনি আটকাইতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা দেশে যদি শক্তিশালী সরকার না থাকে তাহলে সেই দেশের সেন্টার পাওয়ার সঠিক মতো কাজ করে না। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার খুবই লিবারাল, খুবই ডেমোক্রেটিক। এর কারণে দেখবেন যে কোনো সংস্থা তার কথা শোনে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলেছিল তারা ক্ষমতা গ্রহণের 15 দিন থেকে 1 মাসের মধ্যে তাদের বর্তমান যে সম্পদ রয়েছে সেই সম্পদের হিসাব দিবে। এই যে 17-18 মাস চলে গেছে তারা কিন্তু কেউ সম্পদের হিসাব দেয়নি। এর কারণ কি? কারণ ডক্টর ইউনূসের হাতে এককভাবে সেরকম পাওয়ার নেই। দেখেন সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসের কথা শুনে না। তো এই গণভোট পাশ হলে এইসব সমস্যা হবে। গণভোটের মধ্যে বেশ কিছু ভালো জিনিস থাকলেও বেশ কিছু খারাপ জিনিস আছে। এর জন্যই আমি না ভোটটা দিব। তবে তারা যদি সিস্টেমটা এমনভাবে করতো যে প্রত্যেকটার জন্য হ্যাঁ না অপশন রাখতো তাহলে যেই জিনিসগুলো আমার পছন্দ সেগুলোতে আমি হ্যাঁ দিতাম, আর যেগুলো অপছন্দ সেগুলোতে না দিতাম। যেহেতু এইখানে বেশ কিছু ইস্যু আছে যেগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর ফলে আমি গণভোটে না দিতে চাই। দেখুন, আপনি যখন এই গণভোট জয়লাভ করলে কি হবে, যে কোনো সরকারি যে সাংবিধানিক পদগুলো রয়েছে সেগুলো যখন নিয়োগ দেওয়া হবে তখন বিরোধী দলের সংখ্যায় বেশি থাকবে। ধরেন সরকারি দলে যদি 2 জন থাকে, বিরোধী দলের 3 জন থাকবে। সরকারি দলের যদি 3 জন থাকে, বিরোধী দলের 5 জন থাকবে। এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে যায় কোনো সরকার, তাহলে তারা যে সমস্যার সম্মুখীন হবে, তারা যাকে নিয়োগ দিতে চাইবে কি হবে, সেই নিয়োগটা অ্যাকচুয়ালি সে দিতে পারবে না। এখন বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যা, সেখানে যদি কোনো বিরোধী দল কাউকে নিয়োগ দেয়, তাই কি সঠিকভাবে কাজ করার জন্য সরকারের সাথে পরামর্শ করে চলবে? আমার মনে হয় না। কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি হচ্ছে হিংসার রাজনীতি। এই সরকার যদি এই বছর ভালো করে তাহলে জনগণ পরের বছরে তাদেরকে ভোট দিবে। এই আশা করেই বিরোধী দলের পক্ষ থেকে যাদেরকে নির্বাচিত করা হবে তারা সবসময় চেষ্টা করবে এই গভর্নমেন্ট যাতে ভালোভাবে কাজ না করতে পারে, সরকার যাতে অজনপ্রিয় হয়, এতে আমার যে অধিকার সেটা আমি পাবো না। তারা কি করবে, ধরেন যে মেট্রোপলিটনের হচ্ছে যে মহাপরিদর্শক, যে এইটা হচ্ছে আম, আম, এই পুরো ট্রাফিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, তার নিয়োগটা হবে বিরোধী দলের চয়েসে। কারণ তারা সংখ্যায় বেশি, তাদের ভোট জিতে যাবে, তখন তারা যাকে মনোনীত করবে সে হবে। আসার পরে সে কী করলো, সে করবে কি, সঠিকভাবে ট্রাফিক সিস্টেমটা নিয়ন্ত্রণ করবে না। এর ফলে আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে এবং সরকারের উপরে ক্ষোভ প্রকাশ করব। নেক্সট বার তাকে আর আমরা ভোট দিব না, তাহলে অন্য সরকার আসবে। আসার পরে তখন যারা বিরোধী দলে থাকবে তারা সেম কাজটা করবে। এতে কি আমরা সেবা থেকে বঞ্চিত হব। আমরা যদি সেবা থেকে বঞ্চিত হই, তারা কিন্তু নিজেরা মারামারি করবে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হব আমরা। এর কারণেই আমি মনে করি এই যে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা ইস্তেহার নিয়ে আসুক যে তারা আসলে আমাদের জন্য কি কি করবে বা দেশের কি কি পরিবর্তন তারা নিয়ে আসতে চায়, সেটা দেখে আমরা ভোট দিব। এরপরে যদি তারা না করে তারপরে আমরা তাদেরকে ভোট দিব না। কিন্তু যদি এই সিস্টেমটা করি, ডক্টর ইউনূসের সরকার দেখতেছেন না, এইখানে কোনো সিস্টেমে কাজ হচ্ছে না, দেশে বিনিয়োগ আসতেছে, কারণ স্থিতিশীলতা থাকবে না। দেশে যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ না করে তাহলে স্থিতিশীলতা আসবে না। এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে দেশে স্থিতিশীলতা আসার কোনো সম্ভাবনা নেই। আমি এই কারণে গণভোটে না দিতে চাই। ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে যারা আছে
তারা যদি যদি সরকারের সে লেভেলের ক্ষমতা না থাকে, তাহলে তারা যদি বিরোধী দলের সাথে হাত মিলিয়ে সরকারকে অজনপ্রিয় করে তোলে, তাহলে সরকার তো কোনো কাজও করতে পারবে না। কাজ করলে তো জনগণের জন্যই উপকার, কাজ না করতে পারলে হ্যাঁ সে অজনপ্রিয় হবে, কিন্তু দিন শেষে লস তো আমাদের। সে ক্ষমতা আসবে না, অন্য কেউ ক্ষমতা আসবে। তারপরে যখন অন্য কেউ ক্ষমতা আসবে, তখন কিন্তু তারাও সেম কাজটাই করবে। বিরোধী দলের সাথে তারা একটা ভালো সামঞ্জস্য রেখে সরকারকে অজনপ্রিয় করে তুলবে। আলটিমেট দিন শেষে জনগণের লস। এই জন্যই এই সিস্টেমের হাবটকে আমি কখনোই হাঁ বলবো না, না বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের যদি মনে হয় আপনারা হা ভোট দিতে পারেন, কিন্তু আমি মনে করি চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যদি এটা তো ধরেন দেশ, একটা প্রতিষ্ঠানের কথাই বলেন, প্রতিষ্ঠানে আমরা কাকে বেশি গুরুত্ব দিই? যার হাতে পাওয়ার থাকে। যার হাতে পাওয়ার থাকে না, সে যত বড়ই যে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষ হোক না কেন, তার যদি পাওয়ার না থাকে, তাকে কিন্তু আমরা মূল্যায়ন করি না, তার কথা ঠিকমতো আমরা কাজ করি না। ধরেন আপনার প্রতিষ্ঠানে এমন একজন মানুষ আছে যার হাতে অনেক পাওয়ার, মনে করেন যে আপনার কাজকর্ম যা কিছু আছে সে দেখবে, যদি এমন তেমন হয় আপনাকে ফায়ার করবে, তাহলে আপনি তাকে দেখলে কিভাবে কাজ করবেন? আর এমন এমন বস আছে আপনার যে তার কোনো ক্ষমতাই নেই, আপনি কাজ করলেও সে আপনাকে ধমক দেওয়ার পর্যন্ত সাহস রাখে না, বা সেই ধরনের পাওয়ার মালিকপক্ষ তাকে দিয়ে রাখেনি। অথবা ধরেন যে মালিক পক্ষের কোনো আত্মীয় ওই বসের আন্ডারে কাজ করে, অন্য বসের আন্ডারে কাজ করে, কিন্তু মালিক পক্ষ বলে দিয়েছে ওকে কিছু বলা যাবে না, ঠিক আছে, ওকে আমি নিয়োগ করেছি। তো ওই বসের আন্ডারেও কাজ করতেছে, ও কি ওকে গুণে কথা বলবে? কারণ ওর সম্পর্ক মালিকের সাথে। তো যার সম্পর্ক, সে সেই পাওয়ারটা দেখালে কি হবে? সে কিন্তু কাজ না করলেও সে এই যে বস ম্যানেজার বা বস আছে, সে কিন্তু কিছুই বলতে পারবে না। ফলে অফিসের যে কাম সেটা কিন্তু স্লো গতিতে হবে। এটা একটা সামান্য অফিস দিয়েই আপনি দেখতে পারেন। তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার কতটা পাওয়ার দরকার। পাওয়ার ছাড়া আসলে আপনি চলতে পারবেন না। দেশ পরিচালনা ভালোভাবে করতে হলে পাওয়ার লাগবে, এবং সৎ ব্যক্তি যদি এই পাওয়ার এক্সারসাইজ করে, তাহলে দেশের মানুষের জন্য অবশ্যই ভালো হবে।